আকাশ, তুই কিন্তু এটা কাউকে বলবি না। যদি তোর ভাইকে বলিস তাহলে কিন্তু তোর খবর আছে। তুই এই বাসায় থাকতে পারবি না। ও আমার বয়ফ্রেন্ড, তাকে আমি খুব ভালোবাসি, তার জন্য আমি এটা করেছি। ভাবি, তোমার লজ্জা করলো না এতটা নিচে নামার জন্য? আমি তো তোমাকে আমার বড় বোনের মতো শ্রদ্ধা করতাম, কিন্তু আজকে থেকে সেই শ্রদ্ধাবোধ উঠে গিয়েছে। আর তাছাড়া তুমি তো প্রেগনেন্ট, তাহলে কি এটা আমার ভাইয়ের সন্তান নয়? এত কথা কেন বলছিস? তুই সবকিছু যেহেতু জেনে গেছিস, আমি তোকে একটা চান্স দিতে পারি। তুই চাইলে আমার সঙ্গে এসব কিছু করতে পারিস, আমি কোনো মাইন্ড করব না। তুই চাইলে আমি তোকে নিজেই সবকিছু দিয়ে দিতে পারি এখনই। তোমার লজ্জা করছে না? তুমি আমাকে এসব বলছো? আমার তো সন্দেহ হচ্ছে, তোমার পেটে যে সন্তানটা আছে সেই সন্তানটা কি আমার ভাইয়ের নাকি তোমার এই বয়ফ্রেন্ডের? তুমি এতটা নিচে নামতে পারলে? আরে তুমি তো ভাইয়াকে ভালোবেসেই বিয়ে করেছিলে। আজকে আমাকে এটা দেখতে হবে? এটা দেখার জন্য আমি আসলেই কোনো প্রস্তুত ছিলাম না। ছি। এত কথা কেন বলছিস? প্লিজ তুই একটু বোঝার চেষ্টা কর। আমি না হয় একটা ভুল করেই ফেলেছি, আর এই সন্তানটা তোর ভাইয়ার, এই সন্তানটা ওর নয়। হ্যাঁ, এটা ঠিক যে আমি তোর ভাইকে ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু সেটা সম্পত্তির লোভে, বুঝতে পেরেছিস? বাহ, কি সুন্দর তোমার কথাবার্তা। আমার মা সেই ছোটবেলায় মারা গিয়েছে, বাবা তোমাদের সম্পর্ক মেনে নিয়ে তোমাদেরকে এক করে দিয়েছে, আর তারপরেই বাবা মারা যায়। আর এখন তুমি চাচ্ছ সমস্ত সম্পত্তি আত্মসাৎ করার জন্য, তাই না? আমি তো তোমাকে অনেক সম্মান করতাম, তুমি এটা কি করে করতে পারলে? আমি তো এখনো ভাবতে পারছি না। তুই যেহেতু আমার কথাবার্তা শুনবি না, তাহলে দেখ আমি তোর কি অবস্থা করি। তুই শুধু দেখতে থাক। আমি তোকে এতটা নিচে নামাবো যে তুই কল্পনাও করতে পারবি না। তুমি আমার কোনো কিছুই করতে পারবে না। তুমি একটা নষ্টা মেয়ে, আর একটা নষ্টা মেয়ে কখনোই আমার ভাইয়ের বউ হতে পারে না। তুমি তো ভাবি হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছ। তুমি এখন এই বাসা থেকে বের হয়ে যাও। দেখ, আমি তোকে এখনো ঠান্ডা মাথায় বুঝাচ্ছি। তুই যদি চাস তাহলে আমাকে ব্যবহার করতে পারিস। আমি তোকে একটা সুযোগ দিচ্ছি, শুধু একবার নয়, তুই চাইলে আমাকে বারবার ব্যবহার করতে পারিস। আমি কোনো কিছু বলবো না, প্লিজ। তবুও তুই এসব কাউকে বলিস না। মানুষের কথাবার্তা এতটা নিম্নমানের হতে পারে যেটা তোমাকে না দেখলে আসলে বুঝতেই পারতাম না। তুমি ভাইয়াকে ভালোবেসে বিয়ে করেছ, তারপরে তোমার বয়ফ্রেন্ডকে বাসায় আনলে এইসব করার জন্য, আর এখন তুমি আমাকে বলছো এসব করার জন্য? মেয়েদের সবচেয়ে দামি জিনিস হলো তাদের ইজ্জত, এবং সেটা নিজের মানুষের জন্য, মানে হাজবেন্ডের জন্য থাকে। আর তুমি এটা বিলিয়ে দিচ্ছ সমাজের কাছে। তোমাদের মতো মেয়েদের জন্যই সকল মেয়েদের খারাপ বলা হয়, আর তোমাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই আমার মতে। তোকে সরানোর জন্য আমার যা করার দরকার আমি তাই করব। তোকে আমি এই বাড়ি ছাড়া করব, না হলে তুই এই সম্পত্তির ভাগ নিবি। আমি চাই না যে আমার ভাগ অন্য কেউ নিয়ে যাক। আমি কিছুদিন পর তোর ভাইকে ডিভোর্স দিয়ে চলে যাব, আর এই সম্পত্তির মালিক হব। কিন্তু তুই থাকলে সেটা সম্ভব হবে না। তাই তোকে আগে বাড়ি থেকে বের করতে হবে, আর আমার যা ইচ্ছে তাই করব। সকল ছেলেদেরকে বাসায় নিয়ে আসবো। আকাশ এগুলো সহ্য করতে পারছে না। আকাশ এগুলো সহ্য করতে না পেরে তার ভাবিকে পরপর 2টা থাপ্পড় মেরে দিল। আর থাপ্পড় মারার পরে তার ভাবি কিছুটা দূরে গিয়ে পড়ল, আর পড়ার পরে দেওয়ালে লেগে তার কপালটা ফেটে যায়। আর কপালটা ফেটে যাওয়ার পরেই তার ভাবির মাথায় একটা আইডিয়া চলে আসে। তখনই তার ভাবি দেখলো যে তার হাজবেন্ডের আসার সময় হয়ে গেছে। আর সেই সময় তার ভাবি তার রুমে চলে আসে। আর রুমে আসার পরে সে কল দিয়ে তাড়াতাড়ি করে রিফাতকে আসতে বলে। আর এদিকে আবারও তার ভাবি আকাশের রুমে চলে আসে। আর আকাশের রুমে আসার পরে আকাশের উপর ঝাঁপিয়ে পড়ে। আকাশ নিজেকে সরানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। এমনভাবে ধরে আছে যে আকাশ তখনই তার ভাবি তার শরীরের যত জামাকাপড় ছিল সবগুলো ছিঁড়তে লাগলো। আর নিজের জামাকাপড় ছিঁড়তে দেখে আকাশ অনেকটা ভয় পেয়ে গেল। আকাশ বুঝতে পারছে যে তার সঙ্গে
কি হতে চলেছে। আকাশ একবার ধাক্কা দিয়ে ফেলে দিল। তারপর আকাশ রুম থেকে বের হতে যাবে, তখনই পেছন থেকে কেউ যেন মাথার মধ্যে আঘাত করলো। আর মাথায় আঘাত করার পরে আকাশ আর কোনো কিছু বলতে পারল না। আকাশ সেখানেই বসে পড়ল। আর বসে পড়ার পরেই তার ভাবি তার নিজের জামাকাপড় ছেড়ে এমনভাবে আকাশকে তার উপর রেখে দিল, যেটা যে কেউ দেখলে যেন বুঝতে পারে যে সে তার ভাবিকে ধর্ষণ করার চেষ্টা করছে। আর কিছুক্ষণ পরেই আকাশের ভাই রিফাত চলে আসলো। আর রিফাত আসার পরে আকাশকে লাথি দিয়ে সরিয়ে দিল। আর সরিয়ে দেওয়ার পরেই আকাশ এখনও মাথায় হাত দিয়ে আছে, কোনো কথা বলতে পারছে না, তাকিয়ে আছে শুধু। আর এদিকে তার ভাবি গিয়ে রিফাতকে শক্ত করে জড়িয়ে ধরে। আর জড়িয়ে ধরার পরে কান্না করে করে বলতে লাগলো, তুমি এসেছো, তুমি না আসলে যে আমাকে নষ্ট করে দিত। ও আমাকে একা পেয়ে ধর্ষণ করার চেষ্টা করেছিল, আমার শরীরের অনেক জায়গায় এসে টাচ করেছে। আমি এখন মানুষের কাছে মুখ কিভাবে দেখাবো? আকাশ, ছি, তুই এটা করতে পারলি? আমার ভাই হয়ে এটা আমি কখনোই তোর কাছে আশা করিনি। তোকে নিয়ে আমি সব সময় গর্ব করতাম যে আমার ভাই অনেক ভালো একটা ছেলে, কিন্তু তুই তো নিজের ভাবির সঙ্গে এসব করতে পারলি। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। যদি নিজের চোখে না দেখতাম তুই এটা কেন করতে গেলি? তোর মতো ছেলে আমার ভাই হতে পারে না। তুই এখনই এই বাসা থেকে বের হয়ে যাবি, আর কখনো যেন তোর মুখ না দেখতে পাই। ভাইয়া তুমি বিশ্বাস করো, আমি এসব কোনো কিছুই করিনি। ভাবি সে একটা অপরিচিত ছেলেকে এনেছে তার বাসায়, আর সেটা আমি দেখে ফেলেছি ভার্সিটি থেকে এসেই। আর দেখার পরে ভাবি আমাকে অনেকভাবেই ম্যানেজ করতে থাকে, কিন্তু আমি রাজি হইনি। তারপরে ভাবি আমাকে বাসা থেকে বের করার জন্য এই মিথ্যা অপবাদগুলো দিয়েছে। এখানে আমার কোনো দোষ নেই। তোকে আমি বিশ্বাস করব এটা তুই ভাবলি কি করে? তোকে আমার বিশ্বাস করার কোনো ইচ্ছে নেই, কারণ তুই যে কাজ করেছিস এই কাজের জন্য তোর কোনো ক্ষমা নেই। তুই এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা, না হলে তোকে পুলিশে দিতে বাধ্য হব। আমি চাই না যে এই কাজটা করার জন্য তাহলে বাবার মান সম্মান চলে যাবে। তাই ভালোই ভালোই বলছি, তুই আমার বাসা থেকে বের হয়ে যা। ভাইয়া তুমি বিশ্বাস করো, আমি এটা সত্যি সত্যিই করিনি। আর ভাবি সবকিছু আমার ব্যাপারে ষড়যন্ত্র করছে। তুমি একটাবার আমাকে বিশ্বাস করো। আর আমি কোথায় যাব তোমাদেরকে ছাড়া? আমার এই পৃথিবীতে তোমরা ছাড়া তো আপন বলতে আর কেউ নেই। একটা মেয়ে কখনোই তার নিজের ইজ্জত নিয়ে কথা বলতে পারে না। আর তুই ভালোভাবেই জানিস যে তোর ভাবি প্রেগনেন্ট। আর ছি, আমার তো এটা বলতেও লজ্জা লাগছে। তুই এখনই আমার বাসা থেকে বেরিয়ে যা, না হলে তোকে আমি মেরে ফেলবো, বলে দিলাম। এভাবে বললে কিছু হবে না, তুমি ওকে মেরে ফেলো। আমার গায়ে টাচ করেছে, দেখো আমার জামা কাপড় সবকিছু ছিঁড়ে ফেলেছে। আমি এই মুখ কাউকে দেখাতে পারবো না। আমি সোজা নিজেকে শেষ করে দেবো তুমি যদি এখন কিছু না বলো আর বের করে না দাও। ও থাকলে আবার কখনো আমাকে এসব করতে আসবে, সেটা তো বলা যায় না। তারপরেই রিফাত তার কোমরের বেল্ট খুলে ফেলল। আর কোমরের বেল্ট খুলে ফেলার পরে আকাশকে ইচ্ছে মতো মারতে লাগলো। আর আকাশকে মারতে মারতে পুরো আধমরা করে ফেলল। আর কিছুক্ষণ পরে রিফাত তার বউকে নিয়ে সেখান থেকে চলে গেল। আর এদিকে আকাশ ফ্লোরের মধ্যে পড়ে আছে। আকাশ ওঠার কোনো শক্তি নেই, সে উঠতে পারছে না। তারপরে এভাবেই সময়টা পার হয়ে গেল। বিকেলবেলা আকাশ সেই ফ্লোর থেকে উঠে কোনো মতে ওয়াশরুমে গিয়ে নিজেকে ফ্রেশ করিয়ে নিল। আর ফ্রেশ হওয়ার পরে আকাশ তার ব্যাগটা নিয়ে সেখান থেকে বেরিয়ে আসলো। আর বেরিয়ে আসার সময় তার ভাবিকে বলতে লাগলো, ভাবি, তুমি আজকে আমাকে যেই অপবাদটা দিলে সেই অপবাদের প্রায়শ্চিত্ত তোমাকে একদিন করতে হবে। আমি কখনো ভাবতে পারিনি যে তুমি আমাকে এটা করবে, নিজের মান সম্মানটা এভাবে বিলিয়ে দেবে সম্পত্তির জন্য। ছি, তুমি একদিন এটার জন্য আফসোস করবে, কিন্তু সেদিন কোনো লাভ হবে না। ভাইয়া একদিন ঠিকই সত্যিটা জানতে পারবে। তোমার বউয়ের মতো বউ যেন কোনো ছেলের না হয়।
এই বলে আকাশ সে ব্যাগ নিয়ে সোজা বাড়ি থেকে বেরিয়ে চলে আসলো। সে এখন কোথায় যাবে, কি করবে, কোনো কিছুই ভেবে পাচ্ছে না। আর আকাশ হাঁটতে হাঁটতে স্টেশনে চলে আসলো। আর স্টেশনে আসার পরে সে পকেটে হাত দিয়ে দেখলো তার পকেটে মাত্র 2000 টাকা পড়ে আছে। এগুলো কালকে তার ভাইয়ের কাছ থেকে হাত খরচ হিসেবে নিয়েছিল। ভাগ্য ভালো যে টাকাগুলো নিয়েছিল, না হলে এখন কি করতো আকাশ? ঢাকা যাওয়ার একটা ট্রেনের টিকিট কেটে নেয়। আর ট্রেনের টিকিট কেটে নেওয়ার পরে আকাশ অল্প কিছু খেয়ে নেয়। আর কিছুক্ষণ পরেই ট্রেন চলে আসলো। আর ট্রেন আসার পরে আকাশ সেই ট্রেনে বসে পড়লো। আর বসে পড়ার পরে আকাশ জানালার দিকে তাকিয়ে আছে, তার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। আর তখনই হঠাৎ করে একটা বোরখা পরা মেয়ে আকাশকে বলতে লাগলো, এক্সকিউজ মি, আপনি যদি কিছু মনে না করতেন তাহলে একটা কথা বলতাম। আমাকে কি জানালার পাশে সিটটা দেওয়া যায়? আসলে আমার সিটটা আপনার পাশে পড়েছে তো, তাই আর কি জানালার পাশে সিটটা চাচ্ছিলাম। আকাশ কোনো কিছু না বলেই সিট ছেড়ে দেয়। আর সিট ছেড়ে দেওয়ার পরেই মেয়েটা সেখানে জানালার পাশে বসে পড়ল। জানালার পাশে বসে পড়ার পরে সে বাহিরের দিকে তাকিয়ে আছে। নীলা মনে মনে বলছে লোকটা কতই না ভালো, যার নিজের সিট ছেড়ে দিল। এদিকে আকাশ মনমরা হয়ে বসে আছে আর হেডফোন দিয়ে গান শুনছে। আর এটা নীলা খুব ভালোভাবেই সে লক্ষ্য করলো। আর নীলা কিছুক্ষণ পরেই আকাশকে আবারও জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনার কি কোনো কিছু হয়েছে? যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে আমাকে বলতে পারেন, তাহলে মনটা অনেক হালকা হবে। না, আসলে তেমন কিছুই হয়নি। এমনিতেই চোখে যেন কি একটা পড়েছে, তার জন্য আর কি চোখ থেকে পানি পড়ছে। তা আপনি কোথায় যাবেন? নিশ্চয়ই ঢাকা? হ্যাঁ, আমি ঢাকা ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি, আর তাই পড়াশোনার জন্য ঢাকা যাচ্ছি। সেখানে হোস্টেলে থেকে পড়াশোনা করব। আপনি কোথায় যাচ্ছেন? আমি ঢাকায় যাচ্ছি, কিন্তু ঢাকায় যে কি করব সেটা জানি না, কারণ আমার উদ্দেশ্য অজানা। আপনার মতো এমন উদ্দেশ্য স্থায়ী নয়। আপনি তো খুব অন্যরকমভাবে কথা বলেন। আপনার কথাগুলো আমার অনেক ভালো লেগেছে। আপনার কথাগুলো আমি কোনো কিছুই অবশ্য বুঝতে পারছি না। আপনার কোনো কিছু কি হয়েছে? না, আমার তেমন কোনো কিছুই হয়নি। তা ঢাকায় যাচ্ছেন আপনি একা? সাথে কেউ আসে নাই? আপনি একা কি সব কিছু পারবেন করতে? হ্যাঁ, পারবো না কেন? আমাকে তো পারতেই হবে। তা আপনার নামটা তো জানা হলো না। আপনার নামটা যেন কি? আর আমি নীলা, ইসরাত জাহান নীলা। ও আচ্ছা, আমি আকাশ মাহমুদ। আপনি কোন জায়গায় উঠেছেন? এভাবে আকাশ আর নীলা দুজনে মিলে গল্প করতে লাগলো। আর গল্প করতে করতে ওরা দুজন অনেকটা ফ্রি হয়ে গেল। নীলা আকাশের মনটা অনেক ভালো করে দিল। আকাশেরও সব কিছু ভুলে গেলেও নীলার সঙ্গে কথা বলতে বলতে আর এভাবেই সময়টা পার হয়ে গেল। প্রায় 3 ঘন্টা জার্নি করার পরে তারা কমলাপুর রেল স্টেশনে এসে নামলো। আর আকাশকে অজানা গন্তব্যের দিকে হেঁটে যাচ্ছে। আর তখনই নীলা তাকে পেছন থেকে এসে বলতে লাগলো, চলুন আপনাকে আমার সাথে করে নিয়ে যাই। আপনি না হয় আমার কাছাকাছি একটা জায়গায় থাকবেন, কিন্তু আপনি কিন্তু গল্পটা বললেন না। আপনার জীবনে কি হয়েছে, কিসের মতো এত কষ্ট আপনার? আরে না, তেমন কোনো কিছুই না। আসলে আপনাকে অনেকটা বিরক্ত করলাম, না হলে তো আপনি আরো আগেই চলে যেতেন। আমার জন্য ওয়েট করলেন শুধু শুধু। আরে, আমার সঙ্গে এমন কেন করছেন? আমরা তো দুজনে এখন বন্ধু। যেহেতু আমরা বন্ধু, তাহলে আমরা দুজন দুজনের কথাতে চলবো। চলুন তো আমার সাথে, আর এখান থেকে দুজনে তুই তুই করে বলবো, কেমন? তারপরে আকাশ আর কোনো কথা বলতে পারল না। আকাশ কথা না বলে নীলার আর পিছনে যেতে লাগলো। আর নীলা একটা সিএনজি নিল। আর সিএনজি নেওয়ার পরে দুজনে মিলে উঠে পড়ল। আকাশ চুপচাপ বসে আছে। আর তখনই নীলা তাকে আবারও জিজ্ঞেস করলো যে কি হয়েছে। আকাশ থাকতে না পেরে সব কিছুই তাকে খুলে বলল। আর সব কিছু শোনার পরে নীলা কান্না করছে। নীলার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। আর আকাশ তার পকেট থেকে টিস্যু বের করে নীলার হাতে দিল। আর নীলার হাতে দেওয়ার পরে নীলা তার চোখ মুছে নিল। তারপর নীলা তার ব্যাগ থেকে 3000 টাকা বের করলো। আর 3000 টাকা বের করার পরে সেটা আকাশকে দিল। আর আকাশকে দেওয়ার পরে বলতে লাগলো, ঢাকায় থাকার মতো জায়গার কোনো অভাব নেই। যে কোনো একটা মেসের মধ্যে উঠে পড়ো, তারপরে একটা পার্ট টাইম জব কর বা টিউশনি করানোর চেষ্টা করেন। বেশ, এইভাবেই চলে যাবে। আর কিছুদিন পরে না হয় ভার্সিটিতে পড়তে হবে। আমি যে ভার্সিটিতে ভর্তি হয়েছি সেটাতেই তোকে ব্যবস্থা করে দেবো, ঠিক আছে?
আর আমি যে জায়গায় থাকবো সেই জায়গার আশেপাশেই তুই থাকবি। না, আমি এই টাকা নিতে পারবো না। আমি কেন তোর টাকা নিতে যাব? তাছাড়া মাত্র কয়েক ঘন্টার পরিচয়ে তুই আমাকে 3,000 টাকা দিয়ে দিবি, আমার এত উপকার করবি? আমি এটা নিতে পারবো না রে। তুই আমাকে দিয়েছিস, এটাই অনেক কিছু। তুই যদি এখন টাকাটা না নিস তাহলে কিন্তু আমি সত্যি সত্যি এখন মাইন্ড করবো, কারণ আমি তো তোকে এমনি এমনি দিচ্ছি না। তুই এখন ধার হিসেবে নিয়ে পরে আবার দিয়ে দিস, কেমন? আবার আমার যখন লাগবে তখন আমি আবার তোর কাছে চাই। এভাবে তো চলতে হবে, তাই না? আর বিপদের দিনেই তো বন্ধু বান্ধবের পরিচয় হয়। দেখ, তোর কিন্তু এখন আমি ছাড়া আর কেউ নেই। কেন? তুই কি আমাকে দয়া করছিস যে একটা অসহায় ছেলেকে দয়া করে আমার অনেক সওয়াব হবে, তাই না? তুই হয়তো এটা ভাবছিস। আমি বললাম তো আমার লাগবে না, আমি কোনো কিছু একটা ম্যানেজ করে নেব। তুই শুধু শুধু এত টেনশন নিচ্ছিস। তোর হোস্টেলের সামনে এসে গিয়েছি প্রায় মনে হয়। পরে আকাশ আর কোনো কথা বলতে পারল না, কারণ আকাশ এখন জানে কোনো কথা বলেও কোনো কাজ হবে না। অলরেডি নীলা কেমন মেয়ে সেটা তার বোঝা হয়ে গেছে। আকাশ সেই টাকাগুলো নিয়ে পকেটে রেখে দিল। আর কিছু দূর যাওয়ার পরেই নীলা সিএনজি থেকে নেমে পড়ল, আর আকাশও তার ব্যাগ নিয়ে নেমে পড়ল। আর নীলা তাকে বিদায় দিয়ে তার হোস্টেলে চলে গেল। আর এদিকে আকাশ তার ব্যাগটা নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটতে লাগলো। ভালো একটা থাকার জন্য জায়গা খুঁজতে হবে। আর কিছু দূর যাওয়ার পরেই ভালো একটা ম্যাচ দেখতে পেল। আর কথাবার্তা বলার পরে ভালোই মনে হলো। আর আকাশ 500 টাকা অ্যাডভান্স দিয়ে সেই ম্যাচের মধ্যে উঠে পড়ল। তারপরে আকাশ বাহিরে এসে নাস্তা করে নিল। আর এভাবেই পার হয়ে গেল কয়েকটা দিন। আকাশ এখন 2টা টিউশনি করায়, নতুন টিউশনি পেয়েছে, খুব ভালোই বেতন দিবে তারা। আকাশ আজকে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিল। আর রেডি হওয়ার পরে সে ভার্সিটির জন্য যেতে লাগলো। আর কিছু দূর যাওয়ার পরেই দেখতে পেল নীলা তার জন্য ওয়েট করছে। আর আকাশ তার কাছে গেল। আর কাছে যাওয়ার পরেই নীলা তাকে বলতে লাগলো, কিরে আকাশ, আমি যে তোকে সকালবেলা কতগুলো কল দিলাম, কিন্তু তুই আমাকে কল ধরার কোনো প্রয়োজন মনে করলি না কেন? আর কলটা তো ব্যাক করতে পারতি, তাই না? আমি সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি, এটা তোর কি কোনো খেয়াল আছে? আসলে আমার ফোনে টাকা ছিল না, তার জন্য আমি তোকে কল করতে পারিনি। সরি রে। আর তুই তো জানিস যে আমি এখনো টিউশনি টাকাটা পাইনি। এখন তো তোর কাছ থেকেই চলতে পারছি। সরি রে। তারপরে আকাশ আর কোনো কিছু বলল না। আর নীলাও পাশাপাশি হাঁটতে লাগলো। ওরা দুজনে হাঁটতে হাঁটতে এবং ভার্সিটিতে চলে আসলো। আর ভার্সিটিতে আসার পরে নীলা আকাশকে নিয়ে সোজা অফিস রুমে চলে আসলো। আর অফিস রুমে আসার পরে স্যারের সঙ্গে কথা বলে আকাশের অ্যাডমিশন করিয়ে দেয়, কারণ এখানে একটা স্যার নীলার অনেক পরিচিত ছিল। তার জন্যেই খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর ভার্সিটিতে ভর্তি হওয়ার পরেই ওরা দুজনে একসাথে ক্লাসে চলে গেল। আর ক্লাসে আসার পরে যথারীতি দুজনে বসে বসে গল্প করছে। আর সবাই আকাশের দিকে কেমন যেন অন্যরকমভাবে তাকাচ্ছে। বিষয়টা নীলা খুব ভালোভাবে বুঝতে পারছে। তার জন্য নীলা আকাশকে বলতে লাগলো, তুই কিন্তু এসবের কোনো কিছুই মনে করবি না, বুঝতে পারছিস? আর শোন, ওরা তো তোর ব্যাপারে জানে না, তাই ওরা তোর দিকে এমনভাবে তাকিয়ে আছে। আর বুঝতে পারছি সেটা বড়লোকের ছেলে পেলে, তাই ওদের সঙ্গে কথা না বললেই ভালো। তুই তোর মতো থাকবি। আরে আমাকে নিয়ে তোর এত চিন্তা করতে হবে না, কপালে যেটা আছে সেটাই হবে। এখন তো আমি পুরো নিঃস্ব, তাই এখন আমাকে শত অপমান করলেও আমি কোনো উত্তর দিতে পারবো না, এটা তুই নিশ্চিত থাক। কেন এত নিজেকে ছোট করে দেখছিস বলতো? নিজে কখনো তুই ছোট করে দেখবি না। আমি তোর পাশে আছি সবসময়, এটা তুই মনে রাখবি। এই নীলা তোর পাশে থাকবে। তারপরে ওরা দুজনে মিলে আরো অনেক বিষয় নিয়ে কথা বলতে লাগলো। আর কিছুক্ষণ পরেই ক্লাসে স্যার প্রবেশ করলো। আর ক্লাসের স্যার প্রবেশ করার পরে সবাই দাঁড়িয়ে সালাম দিল। আর সালাম দেওয়ার পরেই আকাশকে স্যার প্রথম থেকে জিজ্ঞেস করলো। আকাশ দাঁড়িয়ে তার নিজের মতো করে পরিচয় দিল। তারপর স্যার তাকে বসতে বলল। আর এভাবেই স্যার পরে ক্লাস করাতে লাগলো। আর এভাবেই সময়টা পার হয়ে যায়। আকাশ আর নীলা দুজনেই ক্লাস শেষ করে বের হয়। আর ক্লাস শেষ করে বের হবার পরে ক্যাম্পাসের মধ্যে হাঁটাহাঁটি করছে। আর তখনই আকাশ নীলাকে বলতে লাগলো, শোন, আমার তো এখন টিউশনি আছে, তার জন্য আমাকে যেতে হবে। আর তুই তাড়াতাড়ি করে হোস্টেলে চলে যা।
আর বিকেলবেলা হয়তো দেখা করতে পারবো না, কারণ নতুন একটা টিউশনের কথা চলছে। দেখি হয় কিনা। যদি হয় তাহলে তো যেতে পারবো না, আর ফ্রি হলে তোকে জানাবো। ঠিক আছে, তুই কিন্তু ফ্রি হলেই আমাকে অবশ্যই অবশ্যই জানাবি। আমি তাহলে চলে গেলাম। আর শোন, রিক্সা দিয়ে যাস। এই নে 500 টাকা রাখ। আমি এখনো বাসা থেকে টাকা পাইনি, টাকা পেলে তোকে কিছু দিব আর আমার কিছু রাখবো। এই বলে নীলা একটা রিক্সা নিয়ে চলে গেল। আর নীলা রিক্সা নিয়ে চলে যাবার পরেই আকাশ এই টাকাটা পকেটে রেখে দিয়ে তার নিজের মতো করে হাঁটতে লাগলো। আর হাঁটতে হাঁটতে সে যথারীতি তার টিউশনি করানোর জন্য চলে আসলো। আকাশ একটা টিউশনি করে আর একটা টিউশনি করাতে যাচ্ছে। আর হঠাৎ করেই দেখতে পেল কয়েকটা ছেলে রাস্তা দিয়ে হকি স্টিক আর পিস্তল দিয়ে যাচ্ছে। হয়তো কোনো ঝামেলা চলছে। আকাশ এক সাইডে পড়ে গেল। আর এক সাইডে পড়ে যাওয়ার পরেই ওদের দুই দলের মধ্যে মারামারি হতে লাগলো। আর তখনও আকাশ বেশ অনেকটা আঘাত পায়। তারপর করে সে সেখান থেকে পালিয়ে যায়। আর পালিয়ে এসে সোজা টিউশনি করাতে চলে আসে। আর টিউশনিতে তার এই অবস্থা দেখে সবাই মোটামুটি ভয় পেয়ে গেল আর সব কিছুই খুলে পড়ল। আর যেহেতু এটা ভার্সিটির এলাকা, তাই এরকম সমস্যা প্রায়ই হয়ে থাকে। আকাশ টিউশনি করাচ্ছে আর টিউশনি করানোর সময় হঠাৎ করেই ছাত্রের বাবা চলে আসলো। আর সাথে বাবা একজন সিআইডি অফিসার। আর সে আকাশকে বলতে লাগলো, আকাশ, তুমি তো অনেক ভালো পড়াও। তোমার পড়ার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আমার ছেলে এখন ক্লাসের মধ্যে সব পড়া পারে। সত্যি তুমি অনেক ভালো পড়াও। তাই এটা শেষ করে একটু ডাইনিং রুমে এসো, তোমার সাথে কিছু কথা বলবো। তারপরে রফিক সাহেব চলে গেল। আর রফিক সাহেব চলে যাওয়ার পরে আকাশও তার নিজের মতো করে পড়াতে লাগলো। আর প্রায় 1.5 ঘন্টা পরে পড়াটা শেষ করার পরে আকাশ ডাইনিং টেবিলে এসে দেখে উনি পত্রিকা পড়ছে। আর আকাশ গিয়ে চুপচাপ একপাশে বসে পড়ল। আর একপাশে বসে পড়ার পরে রফিক সাহেব তার ব্যাপারে জিজ্ঞেস করলো। আর তখন আকাশ মোটামুটি সব কিছুই উত্তর দিল। আকাশ শুধু হ্যাঁ অথবা না করছে। আর তখনই রফিক সাহেব বলতে লাগলো, আকাশ, আমি কিন্তু একজন সিআইডি অফিসার। আমি মানুষের চোখ দেখে বুঝতে পারি সে যে কোন অবস্থায় আছে। আমার চোখ বলছে তুমি ভালো অবস্থায় নেই। বলো তো তোমার কি হয়েছে, আমাকে সব কিছু খুলে বলো। যদি তোমার কোনো কিছু করতে পারি। শোনো, আমরা মানুষের সবসময় নিয়োজিত থাকি, সবসময়। স্যার, আপনি এটা কি বলছেন? আপনি অনেক বড় একজন মানুষ, আপনি আমাকে এভাবে বলবেন না। আপনার মতো মানুষ আসলে হয়ই না। আর আপনি যদি আমাকে টিউশনিটা না দিতেন তাহলে আমি অনেকটা সমস্যায় পড়তাম। শোনো, তুমি আমার কাছে মিথ্যা বলো না। আমি তোমার চোখ দেখেই বুঝতে পারছি তোমার কোনো কিছু হয়েছে। দেখো, আমি তোমার বাবার মতো। তুমি আমাকে সব কিছু খুলে বলো, আমি দেখি তোমার জন্য কোনো কিছু করতে পারি কি না। কারোর জন্য কোনো কিছু করতে পারলে আমার ভালো লাগবে, কারণ তোমরাই তো দেশের সম্পদ, তাই না? আকাশ কোনোভাবেই এগুলো বলতে চাইছিল না। কিন্তু রফিক সাহেব উনি যেভাবে কথাগুলো বলতে লাগলো, আকাশও না বলে থাকতে পারল না। কারণ উনি একজন সিআইডি অফিসার। আর উনি খুব সহজেই এগুলো বুঝতে পেরে গেছে। তার জন্য কোনো কিছু লুকিয়ে কোনো লাভ নেই। আর আকাশও সব কিছু খুলে বলে। আর সব কিছু শোনার পরে ওই সিআইডি অফিসার রফিক সাহেব চোখের নিচে বিন্দু বিন্দু জল জমে গেছে। আর আকাশও চুপ করেই রয়েছে। আকাশ এখন পাথর হয়ে গেছে, কান্না করেছে। কিন্তু এখন আর কান্না করতে হয় না। আকাশ এখন নীরবে সব কিছু সহ্য করতে পারে। এগুলো মনে হলেই ইচ্ছে করে সে তার নিজেকে শেষ করে দেবে। কিন্তু আত্মহত্যা যে মহাপাপ, সেটার জন্য আকাশ এখনো বেঁচে রয়েছে। আর কিছুক্ষণ পরেই রফিক সাহেব তাকে বলতে লাগলো, আমি তোমাকে আমার নিজের মতো করে গড়ে তুলতে পারবো। আমি বুঝতে পেরেছি তোমার মধ্যে অনেক শক্তি রয়েছে, তোমাকে দিয়েই সব কিছু হবে। শোনো, আমি তোমাকে এমন কিছু দিব যেটা পাওয়ার জন্য তুমি মোটাও আশা করোনি। আগে বলো, তুমি সিআইডিতে কাজ করতে চাও? এই কথাটা আকাশ শোনার পরে আকাশ যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। আকাশের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। সে কখনো ভাবতেই পারেনি যে রফিক সাহেবের মতো লোক তাকেই এরকম একটা অফার করবে। আকাশ ভাবছে উনি হয়তো তার মন পরীক্ষা করছে। আকাশ কোনো কিছু বলছে না। আর কিছু বলছে না দেখে আবারও রফিক সাহেব বলল যে কোনো কিছু বলছো না কেন? আর তখন আকাশ আবার বলতে লাগলো, স্যার, আমাকে দ্বারা কোনো কিছুই হবে না, আপনি আমাকে ক্ষমা করবেন। আপনার কথা শুনে আসলে আমার অনেক ভালো লাগছে।
কিন্তু এসব কিছু আমার জন্য নয়। আমি তো স্যার ততটা ভালো নই যে আমি দেশের জন্য কাজ করতে পারবো। তাছাড়া আমি মাত্র অনার্স 2য় বর্ষে পড়ি। আমার কোনো যোগ্যতাও হয়নি এই এত বড় দায়িত্ব নেওয়ার জন্য। আপনি আমাকে বলেছেন, এটাই আমার কাছে অনেক বেশি কিছু স্যার। শোনো, আমি এতটাই কাঁচা খেলোয়াড় নয় যে তোমার ব্যাপারে খোঁজখবর না নিয়ে তোমাকে এত বড় দায়িত্ব দিতে চাচ্ছি। বুঝতে পেরেছো? আমি তোমার ব্যাপারে খুব ভালোভাবে খোঁজ নিয়েছি। তোমার স্বভাব, চরিত্র কেমন, এগুলো সব খোঁজ নিয়েই আমি কিন্তু তোমাকে এগুলো বলতে আছি। বুঝতে পেরেছো? আমি তোমাকে প্রায় অনেক দিন ধরেই লক্ষ্য করছি, ফলো করছি। বুঝতে পেরেছো? আমার একজন সিক্রেট এজেন্টের প্রয়োজন। কারণ তুমি তো বুঝতে পারছো, এই বাস্তিটিতে অনেক হাঙ্গামা লেগেই থাকে, আর এগুলোর সমাধান করার জন্য একজন সিক্রেট মাফিয়া দরকার। আমি তোমাকে তৈরি করে দেব। একদিন তুমি রাস্তা দিয়ে আসছিলে, তখনই একটা বকাটে ছেলে একটা বৃদ্ধ লোককে লাত্তি মেরেছিল, আর তখন তুমি ছেলেটাকে বুঝিয়ে বলেছিলে, কিন্তু ছেলেটা তোমার সঙ্গে অন্যভাবে কথা বলছিল। তারপর তুমি সহ্য করতে না পেরে ছেলেটার গালে একটা থাপ্পড় দিয়ে দাও, আর তখন ওর কিছু বন্ধু বান্ধব আসে, আর তুমি ওদের সাথে মারামারি করো, মনে আছে? আর এমনকি তুমি যখন আমার বাসায় এসেছো, তখন কিন্তু ওই ছেলেগুলো তোমাকে মেরে দিয়েছে। আসলে ওদের দুই দলের সাথে একটা ঝগড়া আছে, আমি খুব ভালোভাবেই জানি। ওই যে বললাম, সুযোগের সৎ ব্যবহার করে দিয়েছে। তোমার সাথে ফাইটিং আমার কমপ্লিট। তোমার আচার আচরণ সব কিছু আমার ভালো লেগেছে। শোনো, সিআইডিতে সব কিছু থাকলেও ডিসিপ্লিনটা সবসময় মেনটেন করতে হয় সবচেয়ে বেশি। আমার মনে হয় তুমি সেটা পারবে। তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। কালকে তুমি এই ঠিকানায় চলে আসবে, আর আমি তোমাকে যোগ্যতায় অনুযায়ী চাকরি দিব, আর তুমি পড়াশোনা কমপ্লিট করতে থাকবে। তারপরে এগুলো শোনার পর আকাশ শক্ত করে ওই রফিক সাহেবকে জড়িয়ে ধরল, আর রফিক সাহেবকে জড়িয়ে ধরার পরে রফিক সাহেবের কাছে কান্না করে দিল। আর কিছুক্ষণ পরেই রফিক সাহেব আকাশকে শান্ত করলো, আর শান্ত করার পরে আকাশকে বলতে লাগলো, শোনো, তোমার চোখে জল মারে না, আর দোয়া করি তুমি অনেক বড় হও। বেস্ট অফ লাক তোমার জন্য। তারপরে আকাশ সেখান থেকে চলে আসলো। আকাশের মনটা অনেক ভালো, কারণ এইটুকু শোনার পরে যে কারো মন ভালো হয়ে যাবে। আকাশ ভাবলো এখনই নীলাকে কল দিয়ে জানাবে, কিন্তু আকাশ এটা করলো না। আকাশের মনে হলো সেই চাকরিটা পাওয়ার পরে তাকে সারপ্রাইজ দিবে, আর এইভাবে আকাশ আর নীলাকে বিষয়টা জানালো না। আর আকাশ সরাসরি বাসায় চলে আসলো, আর বাসায় আসার পরে ফ্রেশ হয়ে খাবার খেয়ে শুয়ে পড়লো। আর তখনই নীলা কল দিল, আর নীলা কল দেওয়ার পরে আকাশকে বলতে লাগলো, কি তুই মেসে কখন থেকে এসেছিস? আমি না তোকে বলেছি যে তুই মেসে আসার পরে আমাকে একটা কল দিয়ে জানিয়ে দিবি। আমি যে সেই কখন থেকে তোর জন্য ওয়েট করছিলাম। আচ্ছা শোন, আমার ফোনে টাকা নেই, তাই মেসেজ কর, বুঝতে পারছিস? তারপরে আকাশ কল কেটে দেয়, আর কল কেটে দেওয়ার পরে সে নীলার সঙ্গে মেসেজে কথা বলতে থাকে। আর এভাবেই সময়টা পার হয়ে যায়। আকাশ কথা বলা শেষ করে এসে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। পরদিন সকালবেলা আকাশ খুব ভোরে ঘুম থেকে উঠে রেডি হয়ে নেয়। রেডি হবার পরে আকাশ যথারীতি নাস্তা করে এসে কালকে দেওয়া সেই ঠিকানায় চলে আসলো। আর সেই ঠিকানায় এসে কেবিনের বাইরে দাঁড়িয়ে রয়েছে। আর কিছুক্ষণ পরেই একটা অফিসার এসে তাকে ভিতরে নিয়ে গেল। আর ভিতরে নিয়ে যাওয়ার পরে দেখলো রফিক সাহেব সেখানে বসে আছে। আর রফিক সাহেব আকাশের কাছ থেকে ফাইল নিল। আর ফাইল নেওয়ার পরে আকাশের সব কিছু দেখতে লাগলো। আর তখনই আরেকটা অফিসার আকাশকে নিয়ে অন্য জায়গায় চলে আসলো। আর অন্য জায়গায় আসার পরে আকাশকে শরীর ভালোভাবে চেক আপ করলো। সে সব কিছু স্বাভাবিক রয়েছে। তারপরে এইভাবে পার হয়ে যায় 2-3 দিন। আকাশের সব কিছু ব্যবস্থা হয়ে গেছে। আকাশ আজ সন্ধ্যায় ট্রেনিংয়ে চলে যাবে 6 মাসের জন্য। আর তাই নীলার সঙ্গে পার্কে দেখা করতে এসেছে। কিন্তু আকাশ এখনও নীলাকে কোনো কিছু জানায়নি। বিকেলবেলা দুজনে মিলে পার্কের মধ্যে বসে আছে। আর বসে থাকার পরে আকাশ বলতে লাগলো, দোস্ত, তুই আমার জন্য যা কিছু করেছিস সেটা আমার জন্য অনেক করেছিস। তোর মতো বন্ধু যেন সবার কপালে জোটে। আসলে তুই না থাকলে আমি যে কোথায় থাকতাম সেটা আসলে বলাই লাগতো না। আর তুই আছিস বলেই আমি এখন পর্যন্ত টিকে আছি। তুই কি বলছিস এসব? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আর আমি এগুলো কেন করেছি এটা তুই এখন বুঝবি না, তুই এটা পরে বুঝতে পারবি। আচ্ছা, হঠাৎ করে তুই এসব কথা কেন বলছিস? তুই কি কোথাও চলে যাচ্ছিস নাকি যে এসব কথা বলছিস? হ্যাঁ, কোথাও তো চলেও যেতে পারি, তাই না?
তোকে রেখে অনেক দূরে, তখন তুই আমাকে ভুল বুঝবি, তাই না? আমি জানি তুই ভুল বুঝবি, তখন আসলে আমার কিছুই বলার থাকবে না। দেখ আকাশ, আমার কিন্তু এসব মোটেও ভালো লাগছে না। তুই জানিস যে আমি এইসব হেয়ালি মার্কা কথাবার্তা একদমই শুনতে পারি না। যা বলার স্ট্রেট কাট বলবি। শোন, আমি তোকে একটা কথা বলছি, আমি যদি কখনো তোর কাছ থেকে দূরে সরে যাই, তাহলে তুই কখনো আমাকে ভুল বুঝিস না, প্লিজ। কারণ এখন আপন বলতে তুই ছাড়া আমার আর কেউ নেই। আরেকজন আছে, সে আমার বাবার বয়সে। সে না থাকলে আসলে আমি কখনোই এত ভরসাটা পেতাম না। তারপরে এভাবে অনেক কথা বলতে লাগলো আকাশ। আকাশের অনেক কষ্ট হচ্ছে নীলাকে ছেড়ে যাবে। আকাশও নীলাকে অনেক ভালোবেসে ফেলেছে এবং আকাশ এটাও বুঝতে পারছে নীলা তাকে ভালোবাসে। তারা সেই ভালোবাসার কথা বোঝাতেই নীলা বারবার আকাশকে বোঝাতে চায়, কিন্তু আকাশ বুঝেও না বোঝার ভান করে থাকে। আকাশের এখন যে কোনো কিছুই করার নেই। কারণ উপর থেকে অর্ডার আছে, সে কাউকে বলতে পারবে না। তাই আকাশ নিরুপায় হয়ে অন্য বিষয় নিয়ে কথা বলতে লাগলো। সন্ধ্যার সময় আকাশ রিক্সা দিয়ে নীলাকে তার হোস্টেলে পাঠিয়ে দেয়। আর পাঠিয়ে দেওয়ার পরে আকাশেও হাঁটতে হাঁটতে ম্যাচে চলে আসে। আর মেসে আসার পরে এসে সব কিছু গুছিয়ে নেয়। আর গুছিয়ে নেওয়ার পরে এসে সবার কাছ থেকে বিদায় দিয়ে সে বের হয়। একটা ব্যাগ নিয়ে সে যথারীতি সিআইডি অফিসে চলে আসলো। আর সেখানে একটা গাড়ি রাখা আছে, আর তার সঙ্গে আরও 2টা ছেলে তার সঙ্গে ট্রেনিংয়ে যাচ্ছে। ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, আর তখনই অন্য একটা অফিসার আসলো। আর অফিসার এসে ওদের সঙ্গে কথা বলল। আর তখন বলা শেষে ওরা 3জন গাড়িতে উঠে পড়লো। আর অফিসারের সামনে বসে পড়েছে আকাশ রফিক সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে শেষে চলে আসলো। আর দেখতে দেখতে পার হয়ে গেল 6টা মাস। আর আকাশ ট্রেনিং ভালো করার জন্য সে আরও 6 মাস কমান্ডো ট্রেনিং দেয়, কারণ তাকে সিক্রেট এজেন্ট হিসেবে পাঠানো হবে। সেটার জন্য স্পেশাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, কারণ এই 6 মাস ট্রেনিংয়ের মধ্যে অনেক ভালো পারফরমেন্স করেছে। আর এটা দেখে সবাই অনেক খুশি। আকাশ রফিক সাহেবের মান সম্মান রাখতে পেরেছে। রফিক সাহেব ডিপার্টমেন্টে খুব বড় করে বলেছিল এই ছেলেটা সিক্রেট এজেন্ট হওয়ার যোগ্য। আমি এতদিন এর মতো কাউকে খোঁজ করেছিলাম। আকাশ আরও 6 মাসের ট্রেনিংয়ের জন্য চলে গেল। আর এভাবেই পার হয়ে যায় একটা বছর। 1 বছর পর আকাশ আজকে সেই শহরে ফিরল। সোজা অফিসে গিয়ে স্যারের সামনে দাঁড়ালো। আর স্যারের সামনে দাঁড়ানোর পরে স্যার আকাশের দিকে তাকিয়ে আছে। আর তখন আকাশ বলতে লাগলো, স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। আপনি না থাকলে আমি এই পর্যন্ত কখনোই আসতে পারতাম না। স্যার, নতুন মিশনের কথা বলেন। প্রথমে তোমাকে স্বাগতম জানাচ্ছি। আগে প্রথমে কাজের কথায় আসি। তুমি আমাদের সিক্রেট এজেন্ট। তোমার কাছে যেটা অন্যায় মনে হবে তুমি তাদেরকে সরাসরি গুলি করতে পারো। তার জন্য তোমাকে কোনো জবাবদিহি করতে হবে না। আর আমার বিশ্বাস যে তুমি তোমার দায়িত্ব পালন করবে সঠিকভাবে। আর মিশনটা হলো সেই ভার্সিটির কথা আমি তোমাকে আরও 1 বছর আগে বলেছিলাম। এই ভার্সিটিতে দিনের পর দিন চোরাচারণ আর মেয়ে দর্শন হয়ে যাচ্ছে। এখন তোমাকে এগুলো বন্ধ করতে হবে। এসবের পিছনে কে আছে, কার কথা এসব কাজ চলছে, সবকিছু তোমাকে জানতে হবে। সবগুলোকে নিশ্চিহ্ন করে দিবে তুমি। জি স্যার, আমি কালকে থেকে মিশনে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন স্যার। আসসালামু আলাইকুম। আর স্যার, ফাইলটা দেয়া যাবে কি? তারপর আকাশ ফাইলটা নিয়ে তার কেবিনের মধ্যে চলে আসে। আর কেবিনে চলে আসার পর সে কম্পিউটারে সেই ফাইল নিয়ে অনেক ঘাটাঘাটি করতে থাকে। এগুলো করতে করতে সময়টা পার হয়ে গেল। আর বিকেলবেলা আকাশ তার টিম সহকারে বের হলো। আর টিম নিয়ে সোজা একটা নিরিবিলি রাস্তা দিয়ে যাচ্ছে। আর হঠাৎ করে দেখতে পেল একটি গাড়ি থেকে একটা মেয়ের শব্দ আসছে। আকাশ গাড়িটা দেখেই গাড়িটাকে ফলো করতে লাগলো। একটা মেয়েকে হয়তো জোর করে তুলে নিয়ে যাচ্ছে। আর মেয়েটা চিৎকার দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তার মুখ চেপে ধরে আছে। আকাশের অনুযায়ী ফলো করতে করতে দেখলো একটা জঙ্গলের ভিতরে এসেছে ওই গাড়িটি। কিছুটা দূরে রাখলো যেন ওর কোনোভাবেই টের না পেয়ে যায়। আকাশ তার টিম সহকারে বের হলো গাড়ি থেকে। আর বের হবার পরে এসে পিস্তল তাক করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। আর কিছু দূর যাওয়ার পরেই দেখতে পেল এই ভার্সিটির ভিপি আরমান সেখানে দাঁড়িয়ে আছে। আরমানের সঙ্গে আরও বেশ কজন ছেলেরা দাঁড়িয়ে আছে। আর তখনই গাড়ি থেকে মেয়েটাকে কয়েকজন ধরে নিয়ে আরমানের সামনে নিয়ে গেল। আর আরমানের সামনে নিয়ে যাওয়ার পরে আরমান মেয়েটাকে মুখ খুলে দিয়ে একটা থাপ্পড় মারল। থাপ্পড় মারার পরে আরমান সে বলতে লাগলো,
তুই আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য তুই কোর্টে উঠবি, তাই না? তোর সাহস কত বড়, তুই আমার ব্যাপারে কথা বলতে চাস? তোর সিআইডি বাবারা আমার কোনো কিছুই করতে পারবে না। পুলিশকে আমি কিনে নিয়েছি, আর সিআইডিকেও আমি কিনে নেব। তুই আমার কোনো কিছুই করতে পারবি না। শুধু তোকে না, তোর বোন, তোর ফ্যামিলিকে, যতগুলো মেয়ে আছে সবাইকে নিয়ে আসবো আমি, আর নিয়ে এসে পাচার করে দেব। ভাইয়া প্লিজ, আমি এসব কোনো কিছুই করিনি। আসলে আমার বান্ধবী আপনার ব্যাপারে কথা বলতে গিয়েছিল, আমি তাকে না করেছিলাম, সে আমার কথাটা শুনেনি। প্লিজ ভাইয়া, আমাকে ছেড়ে দিন, আমি এসবের কোনো কিছুই জানি না। আমি হোস্টেল থেকে পড়াশোনা করি, আপনার লোকেরা আমাকে ভুল করে তুলে এনেছে। তুইও আমার ব্যাপারে সাক্ষী দেওয়ার জন্য রাজি হয়েছিলি। তুই কি মনে করেছিস তুই আমাকে মিথ্যে বলবি আর আমি তোকে ছেড়ে দেব? এটা তুই ভাবলি কি করে? যদি আমি এসব কিছু নাই জানতে পারি, তাহলে আমি এই ভার্সিটিতে ভিপি হলাম কি করে? এত ক্ষমতা আমার আসলো কোথা থেকে? এগুলো কি আকাশ থেকে পড়েছে? এগুলো আমি নিজেই অর্জন করেছি, বুঝতে পেরেছিস? আজকে তোকে রেডি করে পাচার করে দেব। কে আছিস? তোকে ভিতরে নিয়ে যা, তাড়াতাড়ি রেডি করে দে। আকাশ মেয়েটার কণ্ঠটা শুনে কিছুটা থমকে গেল, কারণ এটা তো তার চিরচেনা কণ্ঠ, যার কারণে সে এতটা সাপোর্ট পেয়েছে। তার কণ্ঠ কি আর খুব সহজেই ভুলে থাকা যায়? এই একটা বছর সে নীলাকে অনেক বেশি মিস করেছে, আর নীলাকে এইভাবে এখানে দেখতে পারবে, এটা কখনোই আকাশ আশা করেনি। তারপরে আকাশ চারিদিক থেকে সবাইকে ঘিরে ফেললো, আর ঘিরে ফেলার পরে আকাশ গুলি করতে লাগলো। ওরাও আকাশের উপর গুলি করছে, আর আকাশের সঙ্গে পারল না। আকাশ কমান্ডো স্টাইলে সবাইকে মাটিতে শুইয়ে দিল। আরমান পালিয়ে গেল। আকাশ ইচ্ছে করেই এটা করেছে, কারণ এখন যদি আরমানকে ধরে নেওয়া হয় তাহলে উপর থেকে অনেক চাপ আসতে পারে, তাই সকল প্রমাণ জোগাড় করে তারপরে আরমানকে ধরতে হবে। তাছাড়া নীলা এখন সেভ আছে, এটাই অনেক বেশি কিছু। ঘর থেকে বের করে আনে, আর বের করে আনার সময় দেখতে পেল আরো 10-15 জনের মতো মেয়ে সেখানে পড়ে আছে। আর আকাশ তার সহকারী অফিসার নাফিসাকে বলতে লাগলো, নাফিস, এই মেয়েগুলোকে ওদের বাসায় পৌঁছে দাও, আর ওদের যেন কোনো অসুবিধা না হয়। আকাশ নীলাকে টানতে টানতে তার গাড়িতে নিয়ে আসলো, অনেক দামি একটা গাড়ি নিয়ে। নীলা এই গাড়ির কথা অনেক শুনেছে। আকাশ নিজের টাকায় রোলস রয়েছে গাড়ি কিনে ফেলেছে, আর সেই গাড়িতেই নীলাকে বসিয়ে দিল। আর নীলা গাড়িতে ওঠার পরে আকাশের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। এই নীলা আর কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না যে এটা বেশি মিস করেছে, কিন্তু আকাশ অনেক বেশি মিস করেছে। আকাশ সে গাড়ি ড্রাইভ করতে লাগলো, আর বেশ কিছুক্ষণ পরে একটা নিরিবিলি জায়গায় এসে থামলো। আর আকাশ গাড়ি থেকে নেমে এলে নিলয়কে বের হতে বলল, আর নীলার মাথা নিচু করে রাখা ছিল। আর তখনই আকাশ তাকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এখানে কি করে আসলে? আর তুমি ওদের সঙ্গে কেন ঝামেলা করতে গেলে? আর কি হয়েছে, আমাকে সবকিছু খুলে বলো। সরি, আপনি আমার সঙ্গে এভাবে কথা কেন বলছেন? আমি কি আপনাকে চিনি যে আপনি আমাকে তুমি করে কথা বলছেন? ভদ্রতা বজায় রেখে কথা বলুন আমার সঙ্গে। আর আমার কি হয়েছে এটা আপনাকে কেন বলতে যাব? আপনি কি? দেখো, এখন কিন্তু এসব কথা বলার সময় নেই। আমি তোমাকে সবকিছু পরে খুলে বলবো। আমার কাছে কোনো উপায় ছিল না তোমার সঙ্গে যোগাযোগ করার জন্য। প্লিজ তুমি বলো যে তোমার কি হয়েছে ওদের সঙ্গে। আকাশ নীলাকে অনেকভাবেই কথা বলতে লাগলো, কিন্তু নীলা কোনোভাবেই কোনো কথার উত্তর দিচ্ছে না। না আকাশের কোনো রাগ উঠে গেল, কারণ এই মুহূর্তে নীলার বক্তব্য শোনা তার জন্য অনেক জরুরি একটা বিষয়। তার জন্য আকাশ রাগে নীলাকে একটা থাপ্পড় মেরে দেয়। আর থাপ্পড় মারার পরে আকাশ নীলাকে বলতে লাগলো রাগী কণ্ঠে, একজন সিআইডি অফিসারকে আপনি বক্তব্য দিতে বাধ্য। আমি আপনাকে জিজ্ঞেস করেছি ওদের সঙ্গে আপনার কি ঝামেলা হয়েছে, আপনি সেটার উত্তর দিতে বাধ্য। আপনি বলেন। নীলা আকাশের এই অবস্থা দেখে অনেকটা ভয় পেয়ে গেল, আর ভয় পেয়ে নীলা বলতে লাগলো, আসলে ওরা আমার বান্ধবীকে নিয়ে খারাপ কাজ করাতে চেয়েছিল, কিন্তু আমার বান্ধবী সেটাতে রাজি হয়নি। আমার বান্ধবীর নাম হলো রিয়া। রিয়া রাজি হয়নি, কিন্তু ওরা জোর করে এইসব করাতে চেয়েছিল। এমনকি করিয়েছেও। তার জন্য রিয়া পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করে, কিন্তু সেটাতে কোনো কাজ হয় না। আর যখনই সিআইডিতে যাবে তখনই তাকে গুলি করে মেরে ফেলে। আর এটা আমার সহ্য হচ্ছিল না,
কারণ চোখের সামনে সব কিছু হচ্ছিল, কিন্তু আমি কোনো কিছুই করতে পারছিলাম না। তার জন্য আর কি ওরা আমাকে ধরে নিয়ে এসেছে। ও আচ্ছা, ঠিক আছে। আর শোনো, আমি সেদিন তোমাকে কথাগুলো বলতে গিয়েও বলতে পারিনি। আমার সেদিন কোনো কিছু করার ছিল না, কারণ সেদিন আমার ট্রেনিংয়ে যাওয়ার ডেট ছিল। আমি ট্রেনিংয়ে চলে গিয়েছিলাম। আসলে আমি সিআইডিতে জয়েন করেছিলাম, কিন্তু কোনো কিছু উপায় ছিল না তোমাকে সব কিছু জানানোর জন্য, কারণ এটা ওপর থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। তার জন্যই তোমাকে কোনো কিছু বলে যেতে পারেনি। চলো তোমাকে হোস্টেলের সামনে নামিয়ে দেই। আমি এখন হোস্টেলে থাকি না, আর আমি এখন আমার ফ্যামিলির সঙ্গে ঢাকায় থাকি। আপনার মতো সিআইডি অফিসার আমার সঙ্গে কথা বলছে, আপনার মান সম্মান চলে যাবে না? কারণ আপনি তো অনেক বড় একজন মানুষ, আমি তো সাধারণ একটি স্টুডেন্ট। দেখো, তুমি আমার সঙ্গে এরকম কেন কথা বলছো? আমি তোমার আছি, তোমারই থাকবো সবসময়। আমি তোমার সঙ্গে আছি, আর জানি অনেক অন্যায় করেছি, তোমাকে কিছু বলতে পারিনি, কিন্তু বিশ্বাস করো আমি প্রতিটা সময় তোমাকে মিস করেছি। তারপরে নীলা গাড়িতে উঠে পড়লো, আর আকাশ কোনো কিছু বলতে পারলো না, কারণ আকাশ জানে নীলাকে এখন কোনো কিছু বলেও লাভ নেই। নীলা তার উপর অনেক অভিমান করে আছে, সময়ের সাথে সাথে তার অভিমানগুলো কেটে যাবে। তারপর আকাশও ড্রাইভ করতে করতে নীলার দেখানোর মত তাদের বাসার সামনে চলে আসে। আকাশ নামিয়ে দেয়, আর নামিয়ে দেওয়ার পরে আকাশ নীলাকে বলতে লাগলো, তুমি কালকে ভার্সিটিতে যাবে, আর ভার্সিটিতে যাওয়ার পরে তুমি সাধারণভাবেই চলাফেরা করবে, আর আমি যতদিন আছি ততদিন তোমার কোনো চিন্তা নেই। তারপরে নীলা আর কোনো কথা না শুনেই চলে যায়। আকাশের আরও কিছু কথা ছিল, কিন্তু সেগুলো বলতে পারলো না। আর আকাশ সেও গাড়ি ড্রাইভ করতে লাগলো। আকাশ গাড়ি ড্রাইভ করতে করতে বাসার দিকে যাচ্ছে, আর সেই সময় হঠাৎ করেই নাসিব আকাশের ফোনে কল করলো। আকাশ কলটা রিসিভ করার জন্য গাড়িটা এক সাইডে দাঁড় করালো। দাঁড় করার পর কলটা রিসিভ করলো। নাসিব তখন ওপাশ থেকে বলতে লাগলো, স্যার, এইমাত্র আমি একটা মেয়েকে নদীর পাড়ে পেয়েছি। মেয়েটাকে ধর্ষণ করে তারপর মেরে ফেলা হয়েছে। মেয়েটার এমন কিছু জায়গা ওরা ছুরি দিয়ে কেটেছে যেটা বলার মতো নয়। আপনি কি আসবেন? ঠিক আছে, আমি এখনই আসছি। আর তোমরা আলামত সংগ্রহ করো, দেখো কোনো কিছু পাও কিনা, বুঝতে পেরেছো? আর আশেপাশে সবাইকে জিজ্ঞেস করো কেউ দেখেছে কিনা। আকাশ তাড়াতাড়ি করে সেই নদীর পাড়ে চলে আসলো। নদীর পাড়ে আসার পরে দেখলো তার টিমের সকল সদস্য আশেপাশে খোঁজাখুঁজি করছে। আকাশ গিয়ে লাশটা ভালোভাবে উল্টিয়ে দিল, আর উল্টানোর পরে আকাশ লাশটাকে ভালোভাবে চেক করতে লাগলো। আর চেক করে দেখতে পেল লাশটাকে আরো 2 দিন আগে মারা হয়েছে, কিন্তু এখানে ফেলে যাওয়ার সময় তো কেউ না কেউ দেখার কথা। আকাশ চারপাশে জিজ্ঞাসা করতে লাগলো। রাত হয়ে গেছে, তবুও নদীর পাড়ে মাঝে মাঝে কিছু লোক দেখা যায়, বিশেষ করে যারা নদীতে নৌকা চালায়। মাঝিদেরকে তখনই একটা নৌকার মাঝি তাদেরকে দেখে দূরে কোথাও পালিয়ে যায়। আকাশের টিমের একজন সদস্য, আর আকাশ চোখ দিয়ে ইশারা দিয়ে নাফিসকে ধরে আনতে বলল। নাফিস গিয়ে ওই মাছিটাকে ধরে আনলো, আর তখনই হঠাৎ করেই ওখানে একটা বিস্ফোরণ হয়। আর বিস্ফোরণটা অনেক বড় হওয়ার কারণে আকাশের টিমের একজন সদস্য খুবই গুরুতর আহত হয়। তাড়াতাড়ি করে আকাশ তাকে গাড়ি নিয়ে হাসপাতালে পাঠিয়ে দেয়। আকাশের মাথা কোনো কাজ করছে না, কারণ এটা তো যে কেউ জানে যে সে এখানে আসবে, তার মানে এটা ইচ্ছে করেই এই লাশটাকে রেখে যাওয়া হচ্ছে। আকাশ তখন বলতে লাগলো, নাফিস, তুমি তাড়াতাড়ি করে এখানে যতগুলো ঘর রয়েছে সবগুলো ঘর ভালোভাবে চেক করতে থাকো, আর আশেপাশের জায়গাগুলো খুব ভালোভাবে দেখবে। ওখানে কোনো না কোনো কিছু ক্লু পাওয়া যাবে। আর এই মাঝিটাকে আমার কাছে দিয়ে যাও, তাড়াতাড়ি করো, আর আমি আরও কিছু ফোর্স পাঠাচ্ছি। তখনই নাফিস তার মতো করে চলে গেল। নাফিসাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে সে সেটা যথার্থভাবে পালন করেছে। আর এদিকে আকাশ সে রফিক সাহেবকে ফোন করার পরে রফিক সাহেব কিছুক্ষণ পরেই আরও কিছু নার্স পাঠিয়ে দিল, আর ফোর্সগুলো আকাশের কথা মতো কাজ করতে লাগলো। আর এদিকে আকাশ সেই মাছিটাকে ধরে এনে তার গাড়ির কাছে নিয়ে আসলো, আর গাড়ির কাছে নিয়ে এসে পরে আকাশ জিজ্ঞেস করলো, দেখুন চাচা, আমি আপনাকে ভালো মতো জিজ্ঞেস করছি। আমার মনে হচ্ছে আপনি কোনো না কোনোভাবেই সব কিছু লুকাচ্ছেন। প্লিজ চাচা, আপনি যা জানেন সেটা আমাকে বলেন। আমি আপনাকে সাপোর্ট দিচ্ছি, আপনার কোনো কিছুই হবে না, আর আপনি নির্ভয়ে আমাকে সব কিছু বলেন।
স্যার, বিশ্বাস করেন, আমি এসবের কোনো কিছু জানি না। আমি আসলে সিআইডিকে অনেক ভয় পাই, কারণ ওদের ব্যাপারে অনেক কথা শুনেছি। সেজন্য আমি ভয়ের জন্য পালিয়ে গিয়েছিলাম। আমি এসবের কোনো কিছুই জানি না। এই লাশটা কোথা থেকে আসলো, কি করে আসলো, সেটা আমি কোনোভাবেই কোনো কিছু বলতে পারবো না। প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি অনেক অসহায় একটা লোক। আমার কিছু হয়ে গেলে আমার পরিবার পথে বসে যাবে। চাচা, আমার কাছে মিথ্যা বলবেন না। আপনার চোখ বলছে আপনি কোনো না কোনোভাবে বিপদগ্রস্ত হয়েছেন। প্লিজ আমাকে বলুন আপনার কি হয়েছে। আমাকে সব কিছু খুলে বলুন, নাহলে কিন্তু আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। স্যার, আমি সত্যি বলছি, আমি তেমন কোনো কিছু জানি না। আমি যদি জানতাম তাহলে আমি অনেক আগেই বলে দিতাম। আমি অসহায় একটা লোক। আমার ওপর আমার পুরো পরিবার দাঁড়িয়ে আছে। আপনি তাহলে সরাসরি কোনো মুখ খুলবেন না, তাই তো? আপনি আমাকে কঠোর হতে বাধ্য করছেন। আমি আপনাকে এখনো বলছি, আপনি নির্ভয়ে সবকিছু বলুন। আমি আপনাকে সাপোর্ট দেব। আপনার কোনো কিছুই হবে না। কে বা কারা এটা করেছে আপনি আমাকে শুধু বলুন প্লিজ। অনেক গরিব একজন মানুষ। আমার একটা ফুটফুটে কন্যা ছিল, সেই কলেজে পড়াশোনা করত। আমি অনেক কষ্ট করে তাকে এই ভার্সিটিতে ভর্তি করিয়ে দিয়েছিলাম। বিশ্বাস করেন, আর কিছুদিন পরেই আমার মেয়েটা একটা ছেলের সঙ্গে পরিচয় হয়। ছেলেটা নাকি অনেক বড় লোক, অনেক ক্ষমতা। আমি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ এত বড় লোকের ছেলের সঙ্গে আমাদের সম্পর্ক কখনোই হতে পারে না। আমি আমার মেয়েটাকে না করেছিলাম যে ওই ছেলেটার সঙ্গে না চলার জন্য, কিন্তু আমার মেয়েটা কোনো কথাই শোনেনি। একদিন ছেলেটা তার কিছু লোকজন নিয়ে আমার বাড়িতে উঠে পড়ে। ছোট একটা ঘর, সেই ঘরে উঠে পড়ার পরে আমাকে দুজন ধরে রাখার পরে আমার সামনে আমার মেয়েটাকে নষ্ট করে। তারপরে আমাকে বলে যায় আমি যদি কাউকে কিছু বলি তাহলে আমাকে পুরো মেরে ফেলবে। ওরা অনেক খারাপ। আমি ভয়ে আর কোনো কিছু বলিনি। আর সেদিন আমি গিয়েছিলাম যে ওরাই লাশটাকে রেখে গিয়েছে। ছেলেটার নাম হলো আরমান চৌধুরী। ও আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে এত বড় একটা তথ্য দিলেন। আমি আপনার সাথে আছি। আর আপনি কি চান না যে আপনার মেয়ের খুনের প্রতিশোধ নেওয়ার জন্য? আর আপনার মেয়ে এখন কেমন আছে? আমার মেয়েটা 2 দিন পরেই আত্মহত্যা করে মারা গেছে। আর আমি এখানে 2-3 দিন আগে অনেক ভোরে ওই আরমানের গাড়িটা দেখেছিলাম। আরমানের গাড়িটা দেখার পরে ওই গাড়ি থেকেই এই মেয়ের লাশটা এখানে রেখে যাওয়া হয়েছিল। আমি এর চেয়ে বেশি আর কোনো কিছুই জানি না। স্যার, আপনি আমাকে বলুন, আমার তো কোনো কিছু হবে না। আমি কি আমার মেয়ের খুনের প্রতিশোধ নিতে পারবো? আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়ের খুনের প্রতিশোধ আমি নিয়ে নেব। আপনি দেখবেন ওদের অনেক ভয়ঙ্কর একটা শাস্তি হবে। আপনি এখন যেতে পারেন। আর কোনো কিছু হলে এই নাম্বারে কল দিয়ে জানাবেন। আমি সব সময় আছি আপনার পাশে। তারপরে আকাশ এগুলো তার ভিডিও রেকর্ড করে নিল। আর ভিডিও রেকর্ড করার পরে সেই আকাশ তাদের বাড়িতে গেল। এটা বস্তির মতো জায়গা। আর বস্তিতে যাওয়ার পরেই সকলের কাছে জিজ্ঞাসা করতে লাগলো, আর সকলেই আরমানের বিরুদ্ধে কথা বলতে লাগলো যে আরমান এখানে এসেছিল, আসার পরে মেয়েটাকে ধর্ষণ করেছে। আর এগুলো ভিডিও করার পরে আকাশ বাসায় নিয়ে আসলো। আর বাসায় আসার পর এগুলো রফিক সাহেবের কাছে পাঠিয়ে দিতে, আর রফিক সাহেব এগুলো পাওয়ার পরে রফিক সাহেব আকাশকে কল দিল। আর কল দেওয়ার পরে আকাশকে বলতে লাগলো, আকাশ, আমি জানতাম তুমি খুব তাড়াতাড়ি এগুলো সংগ্রহ করবে। ঠিক আছে, তুমি লাশটাকে ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দাও। আর দেখো লাশটা থেকে আর কোনো কিছু জানা যায় না কি না। আর তুমি অ্যাকশন নিতে পারো তোমার মতো করে। তোমার যা যা প্রয়োজন সেটা তুমি আমাকে বলবে। আমি সকল কিছু তোমার প্রয়োজন মেটাতে পারবো। স্যার, আমি 2 দিন পরেই অ্যাকশনে যাব। আর আমার কোনো কিছু লাগলে আপনাকে জানাবো স্যার। আর এগুলো আপনার কাছে সাবমিট করে দিলাম। আমি যে কোনো সময় আরমানকে অ্যারেস্ট করতে পারি। তারপরে আকাশ আরও কিছু কথা বলে সেখান থেকে কল কেটে দেয়। আর কল কেটে দেওয়ার পরেই আকাশ রিপোর্টগুলো তৈরি করতে লাগলো। পরে নীলা কলটা রিসিভ করলো। আর রিসিভ করার পরেই সে চুপ করে আছে। আর তখনই আকাশ বলতে লাগলো, কি ব্যাপার, তুমি সে সময় আমার কোনো কথা না শুনেই চলে গেলে কেন? তুমি একটু প্লিজ বুঝতে চেষ্টা করো। আমি একটা অপারেশনে আছি। আমি তোমাকে সময় দিতে পারছি না। একটু বুঝতে চেষ্টা করো তুমি। আমি কি আপনাকে কোনো কিছু বলেছি যে আমাকে সময় দিন? আমি তো আপনাকে কোনো কিছুই বলিনি। আপনি কেন কল দিয়েছেন আমাকে? আপনি আমাকে কল দিবেন কেন?
শোনো, আমি যখন ট্রেনিংয়ে চলে যাই তখন আমি চেয়েছিলাম যে তোমাকে সব কিছু বলার জন্য, কিন্তু আমাকে না বলেছিল, কারণ যদি জানিয়ে দিতাম তাহলে অনেকটা সমস্যা হতো। প্লিজ তুমি একটু বুঝতে চেষ্টা করো। এখনও আমার ব্যাপারে তেমন কেউই জানে না, কারণ আমি একটা অপারেশনে আছি। জাস্ট তুমিই জানো। প্লিজ একটু কথাটা বুঝতে চেষ্টা করো। আমার সঙ্গে কথা বলতে হবে না। আমার সঙ্গে কথা বললে ওরা আমার ব্যাপারে জেনে যাবে, আর ওরা আপনার সঙ্গে না পেয়ে আমার ক্ষতি করার চেষ্টা করবে, আর আপনার সকল প্ল্যান বরবাদ হয়ে যাবে। তার জন্য আমার সঙ্গে কথা না বললেই ভালো হবে আপনার। আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি তোমার চিন্তা করো। আর শোনো, আমি মনে হয় রিয়ার লাশটা পেয়ে গিয়েছি। রিয়ার লাশটাকে আমি নদীর পাড়ে পেয়েছি। লাশটাকে অনেক বাজেভাবে মেরেছে, কিন্তু আসলে কিছু করার ছিল না আমাদের। আমি জানতাম ওরা রিয়াকে বাঁচতে দেবে না, ওরা রিয়াকে মেরে ফেলবে। ঠিক আছে, আপনি ঘুমিয়ে পড়ুন, রাখলাম। আমি যাকে ভালোবাসলাম সে আমার মনটা বুঝল না। আজ 1 বছর পরেই তার সঙ্গে দেখা হলো, কিন্তু সে আমাকে একটাবার জিজ্ঞেস করলো না যে আমি ভালো আছি কিনা। সে আমাকে সরাসরি অন্যের মতো জিজ্ঞেস করলো এসবের ব্যাপারে। ভালো, এই 1 বছর আমি কিভাবে যে কাটিয়েছি সেটা একমাত্র আমিই জানি। তারপরে আকাশ হাসতে হাসতে কলটা কেটে দেয়। আকাশ বুঝতে পারছে যে কথাগুলো তাকেই বলেছে। আকাশ কল কেটে দিয়ে সে নীলার কথাই ভাবতে লাগলো। মেয়েটা তাকে এখনো অনেক বেশি ভালোবাসে, কিন্তু কোনো প্রকাশ করছে না আকাশ। ও তারপর ঘুমিয়ে গেল। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি খাবার খেয়ে রেডি হয়ে নিল। রেডি হওয়ার পরে ছদ্মবেশে সে বের হলো। আকাশ একটা সাধারণ ছেলের মতো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর তখনই দেখলো আরমানের গাড়িগুলো যাচ্ছে। আরমানের গাড়ির মধ্যে এমপি সাহেব বসে আছে। আকাশের বিষয়টা অনেকটা খটকা লাগলো। তার মানে এমপি সাহেব এটার মধ্যে যুক্ত আছেন, হতেও পারে। আকাশ হাঁটতে হাঁটতে ভার্সিটিতে চলে গিয়ে এক পিছনে বসে আছে, আর পিছনে এমনভাবে বসে আছে যে কেউ বুঝতেই পারবে না যে সে সিআইডি অফিসার। আর আকাশ এখানে বসে থাকার ছেলে। কিছুক্ষণ পরে নীলা চলে আসলো, আর তখন আকাশ বলতে লাগলো ফাজলামি করে। কি ব্যাপার? আমি তো তোমাকে এখানে আসতে বলিনি, তাহলে তুমি আমার এখানে কেন এসেছো বলো? চলে যাও এখান থেকে। রাতের বেলা তো কথা বলতে চাইলাম, কিন্তু তুমি আমার সঙ্গে কথা বললে না। নীলার হাতে একটা পানির বোতল ছিল, আর সেই পানির বোতলটা আকাশের গায়ে ঢেলে দিল। আর আকাশ এই বোতলটা ধরে নিয়ে নীলার সামনে গেল। নীলার সামনে যাওয়ার পরে নীলার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে, আর নীলার অনেক রাগ উঠে গেল। এত রাগ করার কোনো কিছু নেই। আমি অপারেশনটা শেষ করেই আপনাকে আমার ঘরের বউ করে নিয়ে যাব, বুঝতে পেরেছেন? তারপরে নীলার সঙ্গে কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে যায়। আর সন্ধ্যার সময় আকাশ তার টিম সহকারে জঙ্গলের দিকে যাচ্ছে। আর জঙ্গলের কাছে চলে যেতে সে তার ফোর্সগুলোকে চারিদিক থেকে ঘিরে ফেলতে বলল। আর আকাশের কাছে তথ্য আছে যে এখানে এমপিও এসেছে। আকাশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর একটা লুকোনোর জায়গা পেয়েছে তারা। সেখানে লুকিয়ে পড়ল। লুকিয়ে ভিতরে কি হচ্ছে সেটা দেখার জন্য দেখতে লাগলো। আর হঠাৎ করে দেখতে পেল তার ভাই ওদের সঙ্গে বসে কথা বলছে। তার মানে রিফাত তার ভাই এসব কাজ করে থাকে। আকাশ এগুলো দেখে কি করবে সেটা বুঝতে পারছে না। আর তখনই মনে হলো যে তার দায়িত্বের কথা। তার দায়িত্বের কাছে সে হার মানবে না। এসব আবেগ দিয়ে তার কখনো কিচ্ছু হবে না। গুলি করতে বলল, আর সবাই চারিদিক থেকে গুলি করছে। আর তখনই রিফাত এখানে চলে আসলো। আর আকাশ কোনো উপায় না পেয়ে রিফাতের পায়ে গুলি করলো। আর গুলি করার পরেই রিফাত বলতে লাগলো, তুই এতটা নিচে নামতে পারলি কি করে? তুই শেষ পর্যন্ত তোর ভাইকে গুলি করতে পারলি? আকাশ, আমি না তোর আপন ভাই? তুই আমাকে কেন গুলি করলি? আমি তোমাকে গুলি করিনি। তোমার ওপর আমার শ্রদ্ধাবোধ আগেও যেমন ছিল এখনও তেমনিই আছে। একজন সিআইডি অফিসার সে একটা অপরাধীকে গুলি করেছে, বুঝতে পেরেছো? আর আমি সেই আকাশ নই যেটা মিথ্যা অপবাদ দিয়ে আমাকে বের করে দিয়েছিলে। তুমি যেটা অন্যায় করেছো সেটা তোমাকে এখন শাস্তি পেতেই হবে। সব কিছু স্বীকার করো, না হলে তোমাকে আমি এখানেই ক্রস ফায়ার করতে বাধ্য হব। তুই চলে যাবার পরে আমি কিছুদিন পরে জানতে পারি যে তোর আসলে কোনো দোষ ছিল না। সে অন্য জায়গায় অন্য একটা ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছিল।
সব কিছু নিয়ে আর সব কিছু মিলিয়ে আমি অনেক খারাপ অবস্থায় ছিলাম। আর আমি কোথা থেকে যে এই পথে চলে আসছি সেটা বলতে পারবো না। আর ওদের সঙ্গে চলতে চলতে আমি অনেকটা লোভী হয়ে গিয়েছিলাম, সেজন্য আমি এই পথে চলে এসেছি। তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোমাকে ক্ষমা করলেও এই সমাজ তোমাকে ক্ষমা করবে না, এই আইন তোমাকে কখনো ক্ষমা করবে না। আমি আইনের রক্ষক, আমি চাই না আইনের এক ফোঁটাও অসম্মান করতে। আমার উপর যেটা দায়িত্ব আছে সেটাই পালন করব, কারণ সরকার আমাকে ট্রেনিং দিয়েছে, সব কিছু দিয়েছে, আমাকে আমার দায়িত্ব পালন করতে হবে। কিছুই করার নেই। এখনো বলছি, তুমি সব কিছু স্বীকার করো, না হলে কিন্তু আমি তোমাকে ক্রস ফায়ার করতে বাধ্য হব। তোমাদের কোথায় কোথায় শাখা রয়েছে সেটা আমাকে বলো। হ্যাঁ, আমি তোকে বলছি, আমাদের এই জায়গাগুলোতে আমাদের শাখা রয়েছে। ওখানে আমরা গোডাউনের সব কিছু রেখে সব কিছু সাপ্লাই করি। এখন আমরা এখানে মিটিং করতেছিলাম সামনে কি করব, কারণ সিআইডির ব্যাপারে আমরা অনেক আগেই জানতে পেরেছি যে কোনো একজন অফিসারকে আমাদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে আমাদেরকে অ্যারেস্ট করার জন্য, আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য। কিন্তু সেই অফিসারটা যে তুই, সেটা আমি যদি বুঝতে পারতাম তাহলে আজকে আর এই দিন দেখতে হতো না আমাদের। সেই অফিসারের ব্যাপারে অনেক খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তার ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। তুমি কি মনে করো যে সিআইডি অফিসাররা তোমার পাটক্ষেত থেকে উঠে এসেছে? হ্যাঁ, এত ট্রেনিং, এত কিছু করে যদি আমাদের মাথার মধ্যে এতটুকু না থাকে যে কিভাবে অপারেশন করতে হবে আর কিভাবে তোমাদেরকে ধরতে হবে, এটা যদি না থাকে তাহলে আমরা সিআইডি অফিসার হওয়ার যোগ্যই নই। বুঝতে পেরেছ? তোমরা যদি এক ধাপ এগিয়ে যাও তাহলে আমরা যাই 3 ধাপ এগিয়ে, আর আমাদের সঙ্গে লাগতে আসলে কখনোই পারবে না, কারণ সত্যের জয় সবসময় হয়। এই কথাটা মনে রেখো। তারপরে আকাশ নাফিসাকে মাইক্রোফোনে বলল এদিকে আসার জন্য। আর কিছুক্ষণ পরেই নাফিস চলে আসলো। আর কিছুক্ষণ আসার পরে আকাশ নাফিসকে বলতে লাগলো এই জায়গাগুলোতে যে সব কিছু ধপাস করে দেওয়ার জন্য। আর নাফিসা হেলিকপ্টারে করে চলে গেল। আর নাফিস চলে যাওয়ার পরেই আকাশ রিফাতকে মারতে লাগলো। আর মারতে মারতে পুরো আধ মরা করে ফেলেছে। আর তখনই আরমান তাকে পেছনের থেকে ফেলে। আকাশও কমান্ডো স্টাইলে তাকে গুলি করে মাটিতে ফেলে দিল। আর সামনে গেল। আরমানের সামনে যাওয়ার পরেই আরমান বলতে লাগলো, আকাশ, আমাকে ছেড়ে দে। আমি আর কখনোই এসব কাজ করব না। আমি এখন থেকে ভালো কাজ করব। আমি এই দেশ ছেড়ে চলে যাব। তবুও প্লিজ আমাকে মারিস না, আর না হলে আমাকে অ্যারেস্ট করে নে। আমি কি পাগল যে আমি তোকে অ্যারেস্ট করে শুধু শুধু সরকারের টাকাগুলো নষ্ট করব? আমি তোকে নিজের হাতেই মারব, কারণ তোকে অ্যারেস্ট করে আইনের কাছে তুলে দিয়ে কোনো লাভ নেই। কিছুদিন পরেই তুই বের হয়ে যাবি। তোকে আমি কি করব জানিস? তোকে মেরে ফেলে বলবো আরমান চৌধুরী নিখোঁজ, তাকে এখনো সিআইডি অফিসাররা খুঁজে চলেছে। প্লিজ তুই আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। আমাকে মারিস না, আমি বাঁচতে চাই। আমি বললাম তো কখনো আর এসব কাজ করব না। তুই কত টাকা চাস আমি তোকে তত টাকাই দেব, তোকে টাকার পাহাড় বানিয়ে দেব। তবুও প্লিজ আমাকে মারিস না। এটা তুই ভাবলি কি করে যে আমি তোকে ছেড়ে দেব? তোকে ছেড়ে দেওয়ার তো কোনো মানেই হয় না, কারণ তুই অনেক মায়ের বুক খালি করেছিস। আর কোনো মায়ের বুক যেন খালি করতে না পারিস সেই ব্যবস্থা আমি করব। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, কারণ তুই অনেক খারাপ কাজ করেছিস। অনেক মেয়েদেরকে ধর্ষণ করেছিস, মেরে ফেলেছিস। তুই বস্তির একটা মেয়েকে ধর্ষণ করেছিস তাদের বাড়িতে যেয়েই। আর ও তো কারো না কারো মেয়ে, ওর বাবার দিকে তাকালেই বুকটা হাহাকার করে ওঠে। একটা বাবাই বুঝতে পারে তার মেয়েকে যদি এসব করা হয় চোখের সামনে তার কতটা কষ্ট হয়। মেয়েটা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে মারা গিয়েছে। এভাবে আর কত বাবা মায়ের বুক খালি করেছিস সেটা তো আমাদের কাছেও কোনো তথ্য নেই। আমাদের কাছে যে তথ্যটুকু আছে এর চেয়ে কত গুণ তুই খারাপ কাজ করেছিস সেটা তো বলার মতো নয়। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, যার শেষ পর্যন্ত আমার ভাইটাকেও তোদের দলে টেনে নিয়েছিস। আমি আমার নিজের ভাইটাকে পর্যন্ত ছেড়ে দেই না, সেখানে আমি তোকে কি করে ছেড়ে দেব? তুই তো নষ্টের গোড়া। এমপিকেও মেরে ফেলবো, তোদের 3 জনকে এমনভাবে মারবো
আকাশ আরোয়ানের গলাটা কেটে দেয়, আর গলাটা কাটার পরে সে কাটা মুরগির মতো ছটফট করতে করতে সেখানে মারা গেল। আর তখনই এমপিকে ধরে আনলো, আর এমপিকে ধরে আনার পরে এমপিকে পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দিল, আর ছুরি ঢুকিয়ে দেওয়ার পরে এমপির গলাটাও কেটে ফেললো। আর ওটাকেও এখানে রেখে তার ভাইকে নিয়ে আসলো, আর তার ভাইকে এভাবে না মেরে সে সরাসরি গুলি করে দিল। আর তারপর সেখানে পেট্রোল ঢেলে দিয়ে সেখানে বোম ব্লাস্ট করে দিল। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। আর ওইদিকে আরমানের যত জায়গা আছে সবগুলো ধ্বংস করে দিল, ওদের সকল লোককে অ্যারেস্ট করে বাকিগুলোকে মেরে ফেললো। রফিক সাহেব কল দেওয়ার পরে আকাশ বলতে লাগলো, আকাশ, তুমি এগুলোকে অ্যারেস্ট না করে কি করেছো আমি তো কিছু বুঝতে পারতেছি না। তুমি সকল প্রমাণ জোগাড় করে স্বীকারিত্ব করিয়ে এটা বুঝতে পারলাম, কিন্তু এগুলোকে কি করেছো? স্যার, ওরা যে অন্যায় করেছে এটা আদালতের শাস্তি দিতে দিতে অনেক সময় লেগে যাবে, আর ওদেরকে আমি এখনও খোঁজে চলেছি। এটাই আপনি মিডিয়াকে বলবেন। সিআইডি টিম তাদেরকে এখনও খোঁজে চলেছে, আর তারা সিআইডির ভয়ে নিখোঁজ। ঠিক আছে, আমি এটাই বলবো। আর আমি বিশ্বাস ছিল তুমি এমন কিছুই করবে, কারণ আমি তোমাকে জেনে বুঝেই আমি তোমার উপরে এই মিশনের দায়িত্বটা দিয়েছি। আর আমার একটা বিষয় জেনে ভালো লাগছে, তুমি তোমার ভাইকেও ক্ষমা করোনি। তোমার আইনের প্রতি শ্রদ্ধাশীল দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি। তোমার ব্যাপারে ডিপার্টমেন্ট অন্যভাবে চিন্তা করবে। সিআইডি টিমের হেড অফিসার করে তোমাকে প্রমোশন দেওয়া হলো। স্যার, আমার 1 মাসের ছুটি লাগবে। আসলে স্যার, বিয়ে করব তো সেদিন যাকে না বলে গিয়েছিলাম আজকে তাকে আমি ফিরে পেয়েছি, তাই বিয়ে করব স্যার। আপনি আমাকে ছুটি দিলে আমার অনেক উপকার হতো। তারপরে রফিক সাহেব হাসতে হাসতে কল কেটে দেয়। রফিক সাহেবের সঙ্গে আকাশ অনেকটা ফ্রি, আর আকাশও কল কেটে দিয়ে সকল কিছু রিপোর্ট তৈরি করতে লাগলো, আর এগুলো সে জমা দিল। সঙ্গে আকাশ অনেকটা ফ্রি, আর আকাশকেও কল কেটে দিয়ে বলল সকল কিছু রিপোর্ট তৈরি করতে লাগলো, আর এগুলো সে জমা দিল। আর তাকে সম্বর্ধনা দেওয়া হলো। সিআইডি টিম থেকে তার প্রমোশন হয়ে গেল। এভাবেই কয়েকটা দিন পার হয়ে গেল, আর কিছুদিন পরে আকাশ আর নীলার বিয়েটা হয়ে গেল। রিয়া যে বাসর ঘরের সামনে, আকাশ ভিতরে যেতে ভয় পাচ্ছে, কারণ নীলা যে তার উপর অভিমান করে আছে। আকাশ তারপর এক বুক সাহস নিয়ে ভিতরে প্রবেশ করলো, আর ভিতরে প্রবেশ করার পরে দেখতে পেল মানুষটা ঘোমটা দিয়ে বসে আছে। আকাশ এক পা দুপা পরেই হঠাৎ করে নীলা তার দিকে একটা বালিশ ছুঁড়ে মারলো, আর বালিশ ছুঁড়ে মারার পরে আকাশ সেই বালিশটা নিয়ে নীলের কাছাকাছি গেল, আর নীলার কাছাকাছি বসার পরে নীলা বলতে লাগলো, কি ব্যাপার? আপনি আমার কাছে কেন এসেছেন? আপনি বাইরে যান। আপনার তো এখানে আসার কোনো কথা ছিল না। আমি আপনার জন্য সারাক্ষণ কান্না করতে পারবো না। আমাকে আপনি কি পেয়েছেন? পুতুল পেয়েছেন আমাকে, যে আপনি যা ইচ্ছে তাই করবেন আমার সঙ্গে? এই যে আমি কানে ধরেছি, আর কখনোই এমনটা করব না, কখনোই তোমাকে কষ্ট পেতেই দেব না। প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো।